নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের মতো আমি আবারও আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ইউজফুল কিচেন টিপস। আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন, নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন, সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন। তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমি এখানে নিয়েছি মশলার প্যাকেট। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কোনো না কোনো মশলা নিয়ে আসা হয়ে থাকে। তবে যেই মশলাই নিয়ে আসা হোক না কেন, আমরা কি করি, মশলার প্যাকেটটাকে খুলে নিই, তারপর যে মশলাটা থাকে সেটা কোনো কৌটো বা জারের মধ্যে প্রত্যেকেই কিন্তু ঢেলে রাখি। তবে সমস্যাটা কি হয়, মশলার প্যাকেটের মধ্যে দেখবেন যে এক্সপায়ারি ডেটটা লেখা থাকে। আমরা যদি কোনো কৌটো বা জারের মধ্যে মশলাটা ঢেলে রাখি, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না যে এই মশলার এক্সপায়ারি ডেটটার কতদিন রয়েছে। আর যে কোনো জিনিস এক্সপায়ার হয়ে গেলে সেই জিনিস কিন্তু ব্যবহার করা উচিত নয়। তবে আপনারা মশলার প্যাকেটটা ফেলে দেওয়ার আগে একটা কাজ কিন্তু করতে পারেন। তো কি করবেন, মশলার প্যাকেটের মধ্যেই দেখবেন যে এক্সপায়ারি ডেটটা লেখা থাকে, সেটা আপনারা কোনো জিনিস দিয়ে কেটে নিতে পারেন বা হাত দিয়ে সেটাকে ছিঁড়েও নিতে পারেন। আমি যেখানে এক্সপায়ারি ডেটটা লেখা রয়েছে, হাত দিয়ে প্রথমে এইভাবে ছিঁড়ে নিচ্ছি। তারপর যেহেতু এই কাগজটা অনেকটাই বড় রয়েছে, একটা কাঁচির সাহায্যে আমি ছোট করে এভাবে টুকরো করে কেটে নিচ্ছি। এবার যে কৌটো বা জারের মধ্যে আপনারা মশলাটা রাখবেন, তার ওপরের সাইডে বা সাইডের দিকে এইভাবে দিয়ে দেবেন। আর এখানে একটা স্যালো টেপ আমি এইভাবে আটকে দিয়েছি, যাতে করে এটা কোনোভাবেই খুলে না যায়। এবার যদি আপনারা মশলাটা রেখে দেন, এটা দেখেই সহজেই বুঝতে পারবে এই মশলাটার কতদিন এক্সপায়ারি ডেট রয়েছে। তাহলে বন্ধুরা, আশা করছি এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা শাড়ি। শাড়ি আমরা সব সময় না পরলেও অনেকেই কিন্তু কখনো কখনো পরে থাকি। সেটা কোনো অনুষ্ঠানে হতে পারে, পুজোতে হতে পারে। তবে সমস্যাটা কি হয়, যখন আমরা একটু ভারী জরির কাজ, সুতোর কাজ বা দেখবেন স্টোনের কাজ, এই ধরনের শাড়ি পরি, অনেক সময় যদি সেই শাড়ির মধ্যে কোনো একটু নোংরা লেগে যায় বা হয়তো খাবারের দাগ লেগে যায়, তখন আমরা কি করি, সেটা বাড়িতেই দেখবেন কোনো ব্রাশের সাহায্যে ধুয়ে পরিষ্কার করার চেষ্টা করি। কেন কি, একটু জায়গা থাকলে কেউই আমরা সেটা লন্ড্রিতে দিই না। তবে সমস্যাটা কি হয়, এই ব্রাশের মধ্যে এতটাই ধারালো অংশ থাকে, যেটা দেখবেন আমাদের এই ধরনের জরির কাজ বা সুতোর কাজ, যে ভারী ধরনের কাজ থাকে, সেটা কিন্তু লেগে যায় বা উঠে যায়। তখন আমাদের সেই শাড়িটাই কিন্তু নষ্ট হয়ে যায়, পরতে সমস্যা হয়। তো আপনারা এই ধরনের সমস্যার মধ্যে যদি পড়েন, কি করবেন, নিয়ে নেবেন একটা সুতির রুমাল বা সুতির যে কোনো কাপড়। আমি এইভাবে করে একটু পেঁচিয়ে দিচ্ছি ব্রাশের মধ্যে। এবার এই যে রুমালটার দুটো সাইড রয়েছে, আমি উল্টো সাইডে এইভাবে পেঁচিয়ে নিলাম। এবার আপনারা যখনই এই ধরনের শাড়ি হোক বা জামা কাপড় ধোবেন, এইভাবে যদি ব্রাশটাকে ব্যবহার করেন, সেক্ষেত্রে ডাইরেক্ট ব্রাশের যে ধারালো অংশগুলো রয়েছে আমাদের দেখবেন জামা কাপড়ের মধ্যে লাগবে না। যার কারণে যতই ভারী ধরনের সুতোর কাজ, চুমকির কাজ, এই ধরনের কাজগুলো থাকে, সহজে কিন্তু উঠবে না। আশা করছি এই টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি একটা অয়েল ব্রাশ। আমরা অনেকে এই ধরনের অয়েল ব্রাশ বা যে স্প্যাচুলাগুলো থাকে সেগুলো ব্যবহার করে থাকি। তবে সমস্যাটা কি হয়, কিছুদিন ব্যবহার করতে করতে দেখা যায় এর হ্যান্ডেলটা কিন্তু এতটাই ঢিলে হয়ে যায়, কাজ করতে করতে খুলে যায়। তখন নিজেদেরই বিরক্ত লাগে। তখন এই ধরনের অয়েল ব্রাশ বা স্প্যাচুলাগুলো আমরা বাদ দিয়ে দিই, বাজার থেকে নতুন কিনে নিয়ে আসি। তবে এই ধরনের সমস্যা হলে কি করবেন, নিয়ে নেবেন আপনারা যে কোনো পলিথিনের এক টুকরো। এবার এই যে পলিথিনের টুকরোটা নিয়েছি, সেটা আপনার যে হ্যান্ডেলটা রয়েছে তার মধ্যে দিয়ে ভালো করে এইভাবে করে পেঁচিয়ে দেবেন। এবার পেঁচিয়ে দেওয়ার পর এই যে ব্রাশের মুখের জায়গাটা রয়েছে, আমি এর মধ্যে ঢুকিয়ে দেব। এইভাবে যদি ঢুকিয়ে দেন, দেখবেন এতটা সুন্দর টাইট হয়ে যাবে, আর এটা কিন্তু কোনোভাবেই খুলবে না। তবে চাইলে আপনারা এই সাইডের প্লাস্টিক যেটা রয়েছে সেটা কাঁচির সাহায্যে কেটেও নিতে পারেন। এইভাবে যদি আমরা আমাদের ছোট ছোট কাজগুলোকে কিছুটা বুদ্ধি খাটিয়ে করে নিতে পারি, সেক্ষেত্রে সংসারের খরচও অনেকটাই কমবে, এমনকি আমাদের সময়ও কিন্তু অনেকটাই বাঁচিয়ে নিতে পারবো। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি কাঁচকলা। আমরা কাঁচকলার নানা ধরনের রেসিপি বানিয়ে থাকি। তবে সমস্যাটা কি হয়, এই কাঁচা কলাগুলো যদি একটু বেশিক্ষণ আগে কেটে রাখা হয়, রান্নাটা যদি করা না হয় কোনো কারণবশত, সেক্ষেত্রে দেখবেন কাঁচা কলার মধ্যে একটা কালচে দাগ পড়ে যায়, যেটা দেখতেও বাজে লাগে। রান্না করার পরেও দেখবেন
কালো দাগটা কিন্তু থেকেই যায়। তবে যখনই আপনারা কাঁচা কলা কাটবেন, কাটার পর একটা কাজ করে নেবেন, তাহলে দেখবেন কাঁচা কলাগুলো যতক্ষণই কেটে রাখেন না কেন কোনোভাবেই কালচে দাগ পড়বে না। এখানে একটা পাত্র নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের জল, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের লবণ, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের হলুদ গুঁড়ো। এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার যে কাঁচা কলাগুলো কেটে রেখেছি সেগুলো এই লবণ গোলা জলের মধ্যে দিয়ে রেখে দেবো আমি 10 মিনিটের জন্য। যদি লবণ গোলা জলের মধ্যে এইভাবে করে কাঁচকলাগুলো 10 মিনিট ডুবিয়ে রেখে দিই, তাহলে দেখবেন কাঁচকলার মধ্যে যে কালচে একটা দাগ হয়ে যায় সেটা কিন্তু আর কখনোই হবে না যতক্ষণই আপনারা কেটে রাখুন না কেন। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা শশা। শশা আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু নিয়ে আসা হয়ে থাকে, তবে এখন যেহেতু গরম অনেকটাই পড়েছে, এই শশাগুলো যদি ফ্রিজের বাইরে রাখি সেক্ষেত্রে দেখা যায় শশাগুলো কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যায়, হলুদ হয়ে যায়। তাছাড়াও যদি ফ্রিজে রাখি সেক্ষেত্রে দেখবেন ফ্রিজের মধ্যে কি হয়, একটা জল ভাব চলে আসে, যার কারণে শশাটা পচে যায়। তবে যখনই আপনারা একটু বেশি পরিমাণের শশা নিয়ে আসবেন, এমন কিভাবে রাখবেন শশাগুলোতে করে শশাগুলো পচেও যাবে না, এমনকি শুকিয়েও যাবে না। আর এই পদ্ধতিতে যদি শশাগুলো রাখেন 1 মাস পর্যন্ত দেখবেন আপনাদের শশাগুলো একদম সতেজ থাকবে। আমি যেহেতু আগেই পলিথিনের মধ্যে রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই অনেকটাই ভিজে ভাব হয়ে গেছে। এইভাবে ভিজে অবস্থায় কিন্তু কোনোভাবে রাখা যাবে না। একটা তাওয়ালের সাহায্যে ভালোভাবে মুছে নিচ্ছি যে জল ভাবটা রয়েছে। তবে আপনারা যদি বাজার থেকে কিনে নিয়ে আসেন ভিজে ভাব না থাকে, সেক্ষেত্রে এই কাজটি করার কিন্তু দরকার নেই। যদি ভিজে থাকে সেক্ষেত্রেই ভালোভাবে মুছে নিতে হবে। নিয়ে নিচ্ছি এখানে বেশ কিছুটা পেপারের টুকরো। এবার শশাগুলো পেপারের মধ্যে দিয়ে এইভাবে ভালো করে একটু মুড়িয়ে নেবেন। এইভাবে করেই আমি সব শশাগুলো ভালো করে প্রথমে মুড়িয়ে নেব। তারপর চাইলে আপনারা কোনো কন্টেনারের মধ্যেও রাখতে পারেন, আর যদি চান এই ধরনের পলিথিনের মধ্যেও কিন্তু রাখতে পারেন। শশাগুলো আমি সব পলিথিনের মধ্যেই ভরে দিয়েছি। এইভাবে যদি আপনারা ফ্রিজে রাখেন দেখবেন শশা 1 মাস পর্যন্ত ভালো থাকবে, শুকিয়েও যাবে না, পচেও যাবে না। কোনো জল ভাব এসেও থাকে পলিথিনের মধ্যে, সেটা পেপার সহজেই অ্যাবজর্ব করে নেবে। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি ছাতা। ছাতার ব্যবহার আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি করে থাকি, তবে সমস্যাটা কি হয়, ছাতাটাকে দেখবেন গুছিয়ে রাখার জন্য একটা বেল্ট দেওয়া হয়। অনেক সময় এই বেল্টটা ছিঁড়ে যায়, সেক্ষেত্রে ছাতাটা আমরা যতই ভালোভাবে গুছিয়ে রাখি না কেন খুলে যায়। কোনো জায়গা যদি ব্যাগের মধ্যে নিয়ে যায় সেক্ষেত্রে অনেকটা জায়গা জুড়ে থাকে, বাড়িতে রাখলে অগোছালো অবস্থায় থাকে। তবে আপনারা যখনই এই ধরনের ছাতা ব্যবহার করবেন যেগুলোর বেল্টটা ছিঁড়ে যাবে, সেক্ষেত্রে আপনারা একটা রাবার ব্যান্ড নিয়ে নেবেন, ছাতার মধ্যে এইভাবে রাবার ব্যান্ডটাকে পরিয়ে দেবেন। যদি বেল্টটা নাও থাকে তাও দেখবেন ছাতাটা একটা জায়গার মধ্যে গুছিয়ে রাখলে সুন্দরভাবে গোছানো থাকবে। ব্যাগে যদি কোনো জায়গায় নিয়ে যান সেটাও সুবিধা হবে। আশা করছি এই টিপসটাও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কোনো না কোনো টুথপেস্টের ব্যবহার করে থাকি, তবে সমস্যাটা কি হয়, যখন টুথপেস্ট শেষ হয়ে যায় আমরা কিন্তু প্রত্যেকেই এই প্যাকেটটাকে ফেলে দিই, আর ফেলে দেওয়া উচিত। কেন কি যতই চাপাচাপি করি না কেন এই প্যাকেট থেকে টুথপেস্ট আর বেরোতেই চায় না। তবে আপনারা এই টুথপেস্টের প্যাকেটটা ফেলে দেওয়ার আগে একবার কিন্তু একটা কাজ করে নিতে পারেন। একটা কাঁটা চামচ নিয়ে নেবেন, টুথপেস্টের প্যাকেটের নিচের সাইড থেকে এইভাবে করে চেপে ওপরের দিকে একটু টান দেবেন। এইভাবে করেই দুটো সাইডই এইভাবে উল্টো করে টেনে চাপ দিয়ে ওপরের দিকে টানতে হবে। এই রকম করলেই দেখবেন যদি একটুও টুথপেস্টের প্যাকেটের মধ্যে টুথপেস্ট থাকে সেটা কিন্তু ওপরের দিকে উঠে আসবে। আর এই টুথপেস্ট কিন্তু আবারও আপনারা আরও বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। ব্যবহার আমরা কিন্তু প্রত্যেকেই করে থাকি, তবে সাবানগুলো যখন ব্যবহার করার পর এইভাবে টুকরো হয়ে যায়, ছোট হয়ে যায়, সেক্ষেত্রে দেখবেন এই সাবানগুলো ধরতে যেহেতু হাত দিয়ে অনেকটাই সমস্যা হয়, অসুবিধা হয়, সেক্ষেত্রে এই সাবানের টুকরোগুলো এরকমই পড়ে থাকে, আর এভাবে করেই কিন্তু সাবানগুলো নষ্ট হয়ে যায়। নষ্ট না করে আমরা কিন্তু এই সাবানের টুকরোগুলো বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। একটা পুরনো মোজা নিয়েছি, মোজার মধ্যে সাবানের টুকরোগুলো প্রথমে আমি ভরে নিয়েছি।
এবার সাবানগুলো যাতে বেরিয়ে না যায় ওপরের সাইড থেকে এইভাবে করে একটা গিঁট দিয়ে দিয়েছি। এবার এটা কোথায় কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমরা প্রত্যেকেই বাড়িতে ওয়াশ বেসিন, কিচেন সিঙ্ক ব্যবহার করে থাকি, যেগুলো বেশ কিছুদিন ব্যবহার করতে করতে অনেকটাই নোংরা হয়ে যায়, যার কারণে আমরা বিভিন্ন ধরনের লিকুইড বা সাবানের ব্যবহার করে থাকি পরিষ্কার করার জন্য। তবে আপনারা এইভাবে করে কিন্তু টুকরো সাবানগুলো ব্যবহার করতে পারেন। যদি সাবানের টুকরোগুলো পুরনো মোজার ভিতরে ভরে তারপর এইভাবে করে ওয়াশ বেসিন বা কিচেন সিঙ্কটাকে পরিষ্কার করি, সেক্ষেত্রে সুবিধা হবে কি, আমাদের সাবানের টুকরোগুলো যেমন ধরতে সুবিধা হবে, ঠিক সেরকমই আলাদা করে কিন্তু কোনো রকমের স্ক্রাবারেরও প্রয়োজন হবে না এই কিচেন সিঙ্ক বা ওয়াশ বেসিনটা এইভাবে ঘষে নেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন এই কিচেন সিঙ্কের মধ্যে যে নোংরাগুলো বসেছিল সেটা কতটা সহজে উঠে যাচ্ছে। এইভাবে করে কিন্তু আমাদের ছোট সাবানের টুকরোগুলো ফেলে না দিয়ে আমরা নানা কাজে ব্যবহার করতে পারি। এতে করে আমাদের সংসারের খরচও কিন্তু অনেকটাই কম হয়ে যাবে। কিচেন সিঙ্কটাকেই কিন্তু আমি ঘষে নিয়েছি, নোংরাগুলোও উঠে গেছে। এবার পরিষ্কার জল দিয়ে কিচেন সিঙ্কটাকে ধুয়ে নেব। তার আগে যে মোজার মধ্যে সাবানগুলো ভরে রেখেছিলাম সেটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এটা কোনো জায়গায় আপনারা চাইলে হ্যাং করেও রাখতে পারেন। এতে করে কি হবে, জলটাও ঝরে যাবে আর পরবর্তী সময় আবারও কিন্তু অন্যান্য কোনো জিনিস পরিষ্কার করার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন কিচেন সিঙ্কটাও কিন্তু একদম নতুনের মতো পরিষ্কার হয়ে গেছে। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা পাত্র, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের বেকিং সোডা, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের ঝাল লঙ্কার গুঁড়ো, আর এখানে কর্পূর নিয়েছি, যে কর্পূর পুজোতে ব্যবহার করি সেই কর্পূরই হাত দিয়ে গুঁড়ো করে দিয়েছি। আর নিয়েছি এখানে পাউডার, আপনারা যে কোনো পাউডারের ব্যবহার করতে পারেন, এক্সপায়ার হলেও চলবে। এখানে কিন্তু 2 চামচের পরিমাণের পাউডার দিয়েছি, পাউডারটা কিন্তু একটু বেশি পরিমাণেরই ব্যবহার করতে হবে। তারপর সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই মিশ্রণটা যখন তৈরি হবে এতটাই পাওয়ারফুল হবে, আপনারা একবার ব্যবহার না করলে কিন্তু বুঝতেই পারবেন না। এর যে একটা স্ট্রং গন্ধ তৈরি হয়, সেই গন্ধটা এতটা পাওয়ারফুল, যে কোনো পোকামাকড় দেখবেন এই সলিউশনের থেকে দূরে থাকবে। কোথায় কিভাবে ব্যবহার করবেন, আমরা কিচেন সিঙ্ক ওয়াশ বেসিনের প্রত্যেকেই ব্যবহার করে থাকি। তবে সমস্যাটা কি হয়, অনেক সময় দেখবেন আমরা বাসনপত্র ধুই কিচেন সিঙ্কের মধ্যে, বা হাত ধুই, এঁঠোকুটো যদি কোনো খাবার থাকে পাইপের মধ্যে চলে যায়, কারণে সেই খাবারের টুকরোগুলো খাওয়ার জন্য বিভিন্ন ধরনের পোকামাকড়, তেলাপোকা, আরশোলা কিন্তু বাসা বাঁধে। আর রাত্রেবেলা দেখবেন কিচেন সিঙ্ক বা ওয়াশ বেসিনের ছিদ্র দিয়ে ওপরে চলে আসে, পুরো কিচেন সিঙ্কটাকে নোংরা করে, পুরো কিচেনটাকেও অনেক সময় নোংরা করে দেয়। এইভাবে একটা সলিউশন বানিয়ে আপনারা কিচেন সিঙ্কের মধ্যে বা ওয়াশ বেসিনের মধ্যে বেশ কিছুটা প্রথমে ছড়িয়ে দেবেন, তারপর যে ছিদ্রটা রয়েছে তার মধ্যে কিছুটা এইভাবে দিয়ে দেবেন। আর এই কাজটি করবেন রাত্রে শোয়ার আগে, কেন কি রাত্রেবেলায় দেখবেন এই ছিদ্র দিয়ে পোকামাকড় ওপরে উঠে আসে। তারপর ভারী কোনো জিনিস দিয়ে এইভাবে করে ঢাকা দিয়ে রাখবেন। সময় দেখবেন এই সলিউশনের যে একটা স্ট্রং গন্ধ তৈরি হবে ঝাঁঝালো, সেই গন্ধটা সহ্য করতে না পেরে পোকামাকড় উপরে উঠে আসবে। সেক্ষেত্রে এইভাবে যদি একটা ঢাকা দেওয়া হয় তাহলে তারা কিন্তু আর উঠে আসতে পারবে না। তারপর সকালবেলা আপনারা এই ঢাকাটাকে খুলে পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেবেন। এইভাবে কিন্তু রোজ করতে হবে না, সপ্তাহে যদি আপনারা 2 দিন করেন তাহলে দেখবেন এই সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। আজকে এখানেই শেষ করছি।